আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক মনোবিজ্ঞান, শনিচন্ডী কারিগরি মহাবিদ্যালয়, উপজেলা নাচুল, জেলা চাঁপাইনবাবগঞ্জ। শনিচন্ডী কারিগরি মহাবিদ্যালয়ের আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো। এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা এই রমজান মাসে রোজা রেখে তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ ইনশাল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তো তোমাদের উদ্দেশ্যে আমি আজকে একটি ক্লাস নেব। বিগত দিনগুলিতে তোমাদের সাথে অবশ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে একটি ক্লাস নেব। তোমরা নিশ্চয়ই এই ক্লাসগুলো লক্ষ্য করবে এবং সেখান থেকে কিছু অর্জন করার চেষ্টা করবে। তো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বা প্রথম চ্যাপ্টারের যে সাবজেক্ট ম্যাটার সেটি হলো ইন্টেলিজেন্স বা বুদ্ধি। এই বুদ্ধির উপর তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। আমরা বুদ্ধি বা ইন্টেলিজেন্স এই কথাটির সাথে বহু আগে থেকে পরিচিত। সাধারণভাবে আমরা বুদ্ধিকে বিভিন্নভাবে মূল্যায়ন করতে পারি এবং বুদ্ধি কাকে বলে, কোন ধরনের বিষয়গুলোকে বুদ্ধির আওতার মধ্যে আমরা ফেলতে পারি, এগুলো মনোবিজ্ঞান বিষয়ে ধারণা সৃষ্টির আগেও আমরা কিছু কিছু ধারণা আমাদের অর্জন হয়েছে। তো যাই হোক, আমরা আসল কথায় ফিরে আসি। আদিমকালে মানুষ খুবই অসহায় ছিল। পাথরে পাথর ঠুকে, পাথরের গায়ে পাথরকে ঘর্ষণ দিয়ে তারা আগুনের যে সূত্রপাত বা আগুনের সৃষ্টি, আগুন কি করে সৃষ্টি হয় সেটি তারা শিখলো। আগুন জ্বালাতে শিখলো, আগুনের ব্যবহার করতে শিখলো। আবার পাথরে পাথর ঠুকে তারা হাতিয়ার তৈরি করতে শিখল। বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করে তারা বিভিন্ন জীবজন্তুগুলো শিকার করত এবং এই জীবজন্তুগুলো পুরো মাংস তারা আগুন দিয়ে ঝলসিয়ে খেত। প্রথমে বলেছি, মানুষ ওই সময় খুব অসহায় ছিল। তারা পোশাক পরিচ্ছদের ব্যবহার জানতো না, পোশাক পরিচ্ছদই ছিল না, তাহলে ব্যবহার তো দূরের কথা। এক পর্যায়ে তারা গাছের ছাল চামড়া দিয়ে তাদের লজ্জা নিবারণ করত। তারপরে এই সময়গুলোকে আমরা প্রস্তর যুগ হিসেবে চিহ্নিত করতে পারি। এই প্রস্তর যুগেও কিন্তু এখানে বুদ্ধির একটা বিষয় চলে আসছে, যে ছাল চামড়া দিয়ে নিজের লজ্জা আবরণ করা, পাথর ঠুকে আগুনটাকে কিভাবে আবিষ্কার করতে হয় সেটিও তারা বুঝলো, ব্যবহার করতে শিখলো। আবার হাতিয়ার বানাতে শিখলো। এই হাতিয়ারগুলোকে কাজে লাগিয়ে জীবজন্তু শিকার কি করে করতে হয় সেটাও তারা আবিষ্কার করলো। তো এই যে এখান থেকে কিন্তু বুদ্ধির সূত্রপাত হয়ে গেছে। এরপরে হলো কৃষি যুগ। কৃষি যুগে এসে তারা বিভিন্ন উপকরণাদি, কৃষিজ উপকরণাদি বা কৃষির উপাদান তৈরি করতে শিখলো। আবিষ্কার করে তারা বিভিন্ন ধরনের ফসল ফলাতে তারা প্রবৃত্ত হলো। তো যাই হোক, আমরা এই
অসভ্য এবং বর্বর যুগ থেকে আমরা এই সভ্যতার চরম যুগে পদার্পণ করছি এখন। এবং এই সভ্যতার চরম যুগ হলো বিজ্ঞানের উন্নতি চরম যুগ। এই উন্নতির চরম যুগে এসে আমরা দেখতে পাই যে বুদ্ধির খেলা, বুদ্ধি দিয়ে মানুষ পৃথিবীটাকে জয় করেছে। আবার পৃথিবীর এত এই পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসছে। পৃথিবীর এক প্রান্ত থেকে শেষ প্রান্ত বা অন্য প্রান্তের মানুষের সঙ্গে কথা বলা যায়, সাথে কথা বলা যায় এবং দেখতেও পাওয়া যায়। তাহলে এই যে এত দূরত্ব, হাজার হাজার মাইল দূরের মানুষের সঙ্গে আমরা কথা বলতে পারছি, মত বিনিময় করতে পারছি, দেখতে পাচ্ছি, তাহলে পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। একেবারে এই পথটা একেবারে সংক্ষিপ্ত হয়ে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এর পিছনে কোন শক্তিটা কাজ করছে। এর পিছনে যে শক্তিটা কাজ করছে সে শক্তিটার নাম হলো বুদ্ধি। যাই হোক, আমরা বর্তমান এই বিজ্ঞানের উন্নতির চরম যুগে এসে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে বিজ্ঞানের বিভিন্ন জিনিস আবিষ্কার করা, এবং এটি সম্ভব হয়েছে মানুষের বুদ্ধির কারণেই। তো আমরা এখন বুদ্ধির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব যে ক্র্যাডার এবং তার যে সহযোগী, এরা চেষ্টা করেছেন বুদ্ধিকে সংজ্ঞায়িত করার। তাদের মতে বুদ্ধি হলো বিদ্যুতের মতো, যাকে পরিমাপ করা যায় কিন্তু সংজ্ঞায়িত করা যায় প্রায় অসম্ভব বা অসাধ্য। আসলে এই বুদ্ধির যে এই সংজ্ঞাটি, এটি বাস্তবিক পক্ষে একটা সত্য একটা উক্তি বা সত্য একটা সংজ্ঞা আমরা বলতে পারি। তবে মানুষের আচরণের বহুমুখিতার কারণে উক্তিটি সত্য ঠিকই, সংজ্ঞার কথা বলছি না, যে উক্তিটি আসলে সত্য, কিন্তু ঘটনা হলো যে মানুষের আচরণের বহুমুখিতার কারণে মনোবিজ্ঞানীগণ কিন্তু বুদ্ধির সংজ্ঞা দিতে ব্যর্থ হয়েছেন, বা একটা সুনির্দিষ্ট বা সুসংগত একটা সংজ্ঞা দিতে ব্যর্থ হয়েছেন। তার ফলেও ডেভিড ওয়েসলার 1958 সালে উনি একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তার মতে হলো বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধা সমূহকে মোকাবেলা করার সামর্থ্য। তার মানে যে জগৎকে বোঝার বা জগৎকে অনুধাবন করার বা জগৎ নিয়ে ভাবনা করার বা জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করাটাকেই আমরা বলবো বুদ্ধি। অথবা আমরা এভাবে বলতে পারি যে জগতে যত রকমের বাধা বিপত্তি আছে, যত রকমের সমস্যা আছে, ছোট থেকে বড়, যত রকমের যে কোয়ালিটির সমস্যা হোক না কেন, এই সমস্যাগুলোকে যদি যুক্তিযুক্তভাবে মোকাবিলা করা যায় এবং যারা করতে পারবে বা যাদের সামর্থ্য আছে, এইগুলাকে বলা হয়েছে বুদ্ধি। তাহলে ডেভিড ওয়েসলারের এই সংজ্ঞাটিতে আমরা দেখলাম কি, যে বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা, বোঝা, পৃথিবীটাকে বোঝা, জগৎটাকে অনুধাবন করা, অনুভব করা, আর যত রকমের সমস্যা আছে সেগুলোর সমাধান করার যে সামর্থ্য, যে ক্ষমতা বা পাওয়ার, সেটি হলো বুদ্ধি। তবে অন্য এক প্রসঙ্গে ওয়েসলার 1958 সালে উনি আরেকটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন, এবং এটাকে আমরা যুগান্তকারী সংজ্ঞা হিসেবে ধরে নিতে পারি যে বুদ্ধি হলো এমন একটা ক্ষমতা বা একটা পাওয়ার যার দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করা বা যুক্তিযুক্তভাবে চিন্তা করা যায় এবং উপযুক্তভাবে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো যায়,
অথবা উপযুক্তভাবে পরিবেশের সঙ্গে মোকাবিলা করা যায়। তাহলে এই সংজ্ঞাটি কিন্তু একটা গ্রহণযোগ্য সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি। তো যাই হোক, এই সংজ্ঞাগুলোর মাধ্যমে আমরা একটা নিজেদের মধ্যে একটা সুন্দর একটা সংজ্ঞা আমরা উপস্থাপন করতে পারি। তো যেমন আমরা বলতে পারি, ডেভিড ওয়েসলারের সাথে তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে পারি যে বুদ্ধি হলো যে ব্যক্তির সেই ক্ষমতা যার সাহায্যে সে বাস্তব জগৎ সম্বন্ধে অবগত হতে পারে এবং বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে এখানে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধি হলো একটা ক্ষমতা যার দ্বারা সে বাস্তব জগৎ সম্পর্কে অবগত হতে পারে বা অনুধাবন করতে পারে বা বুঝতে পারে। আবার বলা হয়েছে যে বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারে, একটা ঘটনার সাথে আর একটা ঘটনা, একটা বিষয়ের সাথে আর একটা বিষয়, বা একটা জিনিসের সাথে আর একটা জিনিসের সমন্বয় সাধন, অথবা তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করতে পারেন বা মিলিয়ে দিতে পারেন। এটি একটা বিষয়। আর একটা বিষয় হলো কি, সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে বিভিন্ন রকমের সমস্যা সময়ই উপযুক্ত ভাবে সে সমস্যার সমাধান করতে পারে বা সমস্যার সাথে একটা সমন্বয় সাধন করতে পারে, অথবা সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারে অথবা সমাধান দিতে পারে। এই যে এই পারার পিছনে যে ক্ষমতা বা জ্ঞান বা বুদ্ধি, বা যে ক্ষমতা বা বুদ্ধি নয়, যে ক্ষমতা বা যে সামর্থ্য, এই সবগুলোকে আমরা বুদ্ধি হিসাবে চিহ্নিত করতে পারি। তো যাই হোক, সর্বশেষে আমরা বলতে পারি যে বুদ্ধি হলো এমন একটা মানসিক ক্ষমতা যার সাহায্যে সে ব্যক্তি তার নিজের সমস্যার সমাধান করতে পারে। এটা সহজ ভাষায় আমরা বলতে পারি। তো যাই হোক, আমরা এরপরে আরেকটা বিষয়ে নিয়ে কথা বলবো। সেটি হলো বুদ্ধির ধারণার ঐতিহাসিক পর্যালোচনা বা বুদ্ধির যে প্রকৃতি বা বুদ্ধির যে ধরনটা, এটা কি ধরনের ছিল প্রাথমিক অবস্থায়, বা ঐতিহাসিক বিষয়টা কি ছিল, সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। বুদ্ধির অর্থবোধ বা বুদ্ধিকে বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে, বা বুদ্ধির অর্থটা কি এবং বুদ্ধি অভিজ্ঞার যে সাফল্যাঙ্ক বা ফলাফল, এই ব্যাখ্যাগুলো সম্পর্কে বহু আগে থেকে একটা বিতর্ক ছিল এবং সাম্প্রতিক কালেও বিতর্ক লক্ষ্য করা যায়। যে মানসিক অভিজ্ঞা আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখি যেটা বিতর্ক কিন্তু থেকেই যায়। যেমন আমরা দেখতে পাই যে বুদ্ধি বিকাশের প্রথম পর্যায়ে বা প্রথম প্রয়াস পরিচালিত হয়েছিল একটা বিশেষ সামাজিক রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক প্রেক্ষাপটে, বা একটা সামাজিক আন্দোলনের ক্ষেত্রে, বা একটা সামাজিক বা একটা রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। এই সময়ে বিশেষ এক ব্যক্তির নেতৃত্ব ছিল, বিশেষ এক ব্যক্তির অবদান ছিল বা নেতৃত্ব ছিল, যা বা বিশেষ ব্যক্তি এখানে মানে মালিকানা করত, বা এখানে তিনি দলনেতা হিসাবে বা কাজ করেছিলেন, এবং তিনি হলেন সেই সান ফ্রান্সিস গ্যালটন। এই স্যার ফ্রান্সিস গ্যালটনই বুদ্ধির এই বিভিন্ন সময়ে যে আন্দোলন হয়েছে, মানসিক আন্দোলন বলো আর যে সাফল্যাঙ্কের ক্ষেত্রে বা বুদ্ধির অর্থবোধের ক্ষেত্রে যে বিতর্ক হয়েছিল, এটার পিছনেই ছিল স্যার ফ্রান্সিস গ্যালটন। তো স্যার ফ্রান্সিস গ্যালটন
1822 সালে ইংল্যান্ডের বার্মিংহাম এর কাছে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি খুব একটা বড় পরিবারে, খুব সম্ভ্রান্ত পরিবারে, বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সম্ভবত চার্লস ডারউইন ছিলেন তার চাচাতো বা খালাতো ভাই, এরকম সম্বন্ধের হবে। 16 বছর যখন ওনার বয়স, তখন উনি চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন আরম্ভ করলেন। কয়েক বছর অধ্যয়ন করার পরে উনি এক গুরুতর ভগ্ন মানসিকতার কারণে বা মন ভেঙে যাওয়ার কারণে, যে কোনো কারণেই হোক, ওনার মনটা ভেঙে গেছিল। তিনি চিকিৎসা শাস্ত্র বাদ দিয়ে আবার নতুন করে অঙ্ক শাস্ত্রেই পড়া শুরু করলেন এবং তিনি শেষ পর্যন্ত অঙ্ক শাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করলেন। তো স্যার ফ্রান্সিস গ্যালটনের চিন্তা ভাবনা, তার দক্ষতা, তার অভিজ্ঞতা বিভিন্নমুখী ছিল। তিনি খুবই শক্তিশালী এবং বলবান ছিলেন এবং উদ্যমশীল ছিলেন। তিনি যখন যে বিষয় নিয়ে চিন্তা করতেন বা যে বিষয় নিয়ে তিনি ভাবতেন বা তার মনের মধ্যে ভাবনা আসতো, তখন তিনি সেই বিষয় নিয়ে গবেষণা শুরু করে দিতেন এবং এটা পরিমাপ করার চেষ্টা করতেন। স্যার ফ্রান্সিস গ্যালটন উনি এক কথাই ছিলেন উনি একজন শক্তিশালী, একজন বলবান এবং মনের দিক থেকে উচ্চ লেভেলের একজন মানসিকতা সম্পন্ন মানুষ। তিনি উত্তর পশ্চিম আফ্রিকার যে সমস্ত এলাকা চার্টে ছিল না, তিনি সেগুলোকে চার্টের মধ্যে লিপিবদ্ধ করেন। এটা তার গুরুত্বপূর্ণ তার অবদান এবং তা তিনি মাপে দেখিয়েছিলেন, ম্যাপে। তিনি কিছু পূর্বের আবহাওয়াও তিনি পরিমাপ করতে পারেন এবং তিনি সেটা আবহাওয়ার ম্যাপ প্রকাশ করেন। তিনি আঙ্গুলের যে ছাপ বা ছাপের যে ক্যাটালগ বা ক্যাটালগিং সিস্টেম, যেটা তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। আর একটা বিষয় নিয়ে তিনি গবেষণা করেছিলেন যে দীর্ঘায়ুর মূলে মানুষ যে অনেকদিন পর্যন্ত বাঁচে, বাঁচার পিছনে ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় চেতনা সম্পন্ন মানুষরা আসলে বেশি দিন বাঁচে কিনা, এটা নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন, পর্যবেক্ষণ করেন। তো যাই হোক, গ্যালটনের প্রধান আগ্রহ ছিল বুদ্ধির বিকাশ এবং এর সাথে বংশগতির যে সম্পর্ক। তাহলে বুদ্ধির বিকাশ এবং বুদ্ধির বিকাশের সাথে যে বংশগতির সম্পর্ক আছে কিনা, সেটি নিয়েও তিনি গবেষণা করেছিলেন। এই সময়ে চার্লস ডারউইনের বিবর্তন মতবাদ বিকাশ লাভ করেছিল। তিনি সম্ভবত ডারউইনের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, যেটা গ্রন্থটা, তিনি এর দ্বারা অনুপ্রাণিত হয়ে গেছিলেন। এই অনুপ্রাণিত হওয়ার পিছনেই, অনুপ্রাণিত হওয়ার কারণেই তিনি বুদ্ধিভিত্তিক যে যোগ্যতা বা দক্ষতা বা বুদ্ধির ক্ষেত্রে যে ক্ষমতা, মানসিক হওয়ার ক্ষমতা, এই সব কিছুর পিছনে বংশগতি আছে কিনা, জড়িত আছে কিনা, এটা গবেষণা করার জন্য তিনি প্রবৃত্ত হয়েছিলেন এবং অনুপ্রাণিত হয়েছিলেন। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই গ্রন্থ দ্বারাই তিনি অনুপ্রাণিত হয়ে গেছিলেন যে বুদ্ধির সাথে বা বুদ্ধির দক্ষতা, যোগ্যতার সাথে বংশগতির যে সম্পর্ক আছে কিনা, এটার দ্বারা অনুপ্রাণিত হয়েই কিন্তু তিনি গবেষণা শুরু করে দিয়েছিলেন। শেষফল 1869 সালে তিনি হেরিডিটি জিনিয়াস নামক গ্রন্থটি আবিষ্কার করেন। এই হেরিডিটি জিনিয়াস, এই গ্রন্থটিতেই তিনি বলতে চেষ্টা বলেছেন যে সকলের বুদ্ধি একই
বা একই বুদ্ধিমত্তা থাকে না, বা সকলের বুদ্ধি সমান নয়, বা একই ক্ষমতা সম্পন্ন সবাই নয়। তিনি বিশ্বাস করতেন যে বুদ্ধি হচ্ছে কি, বংশগত সূত্রে আমরা এটা পেয়ে থাকি। এবং এই যে কতগুলো বৃত্তিমূলক দক্ষতা আছে, যেমন শিল্পকলা আছে, যেমন বিজ্ঞান, তারপরে আইন, এই বিষয়গুলো আসলে এই যে গুণাবলী বৈশিষ্ট্যগুলো, এগুলো পরবর্তী বংশধরদের মধ্যে সংক্রামিত হয়। তাহলে উনি এই স্যার ফ্রান্সিস গ্যালটন এর মূল বিষয়টা হলো কি, যে বংশগতি, বুদ্ধির সাথে বংশগতি রিলেটেড বা বংশগতি সম্পর্কিত, অর্থাৎ বংশগতির উপরে নির্ভর করছে কার বুদ্ধি কেমন হবে। এবং বুদ্ধির যে বিশেষ যে ক্ষমতা হবে, যোগ্যতা, দক্ষতা যেগুলো আছে, যেমন বললাম যে শিল্পকলা, আইন, বিজ্ঞান, আর অন্যান্য বিষয়গুলো, সবগুলো কিন্তু বংশানুক্রমে আসবে। তো যাই হোক, গ্যালটনের বুদ্ধি অভিক্ষার বিকাশের মূলে তার আদর্শ, তার রাজনৈতিক যে বিষয়টা ছিল, এটা আসলে পক্ষপাত দুষ্ট ছিল, খুব স্পষ্ট ছিল। তো তিনি বিশ্বাস করতেন যে আসলে তিনি মনে করতেন যে আমি ব্রিটিশ বংশধরের একজন সদস্য, এবং ব্রিটিশ বংশধর যারা আছে তারা আসলে উচ্চ বর্ণের লোকজন, বা তাদের বংশ উন্নত মানের, আর যারা নিম্ন বংশের তারা নিম্ন বর্ণের। তারা উচ্চ বর্ণের মানুষ বা উচ্চ বংশের মানুষ বেশি বুদ্ধিমান, বেশি দক্ষতা সম্পন্ন, আর নিম্ন বর্ণের মানুষ কম বুদ্ধিমান, কম দক্ষতা সম্পন্ন। এটি তিনি বুঝাতে চেয়েছিলেন। তো এই কারণে ওনাকে বর্ণবাদী হিসাবে ওনাকে অবজ্ঞা করা হয়, ব্যাখ্যা দেওয়া হয়, চিহ্নিত করা হয়েছিল। যার কারণে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে তার বিশ্বাসকে, তার যে গবেষণার যে বিষয়াবলী ছিল, বা তার যে পেশাগত যে দক্ষতা বা যোগ্যতা যেগুলো ছিল, বা তার পেশাগত ভাবেও তাকে অবজ্ঞা করা হতো। তো ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, আবার বিংশ শতাব্দীর প্রথম দিকে তাকে শুধু তার বিশ্বাসকে, তার যে যোগ্যতা বা দক্ষতার যে বিষয়গুলো বা ধারণাগুলো, এগুলাকে তারা শুধু সম্মানই করতো না, বরং তৎকালীন সময়ের যে সমস্ত বিশিষ্ট মনোবিজ্ঞানীরা ছিলেন এবং জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, তারা সবাই তার সাথে জড়িত ছিলেন। যাই হোক, গ্যালটনের বেশিরভাগ চিন্তাধারাই ছিল ডারউইনের বিবর্তনবাদের যে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি বা দ্বারা প্রভাবিত হতো, বা প্রাকৃতিক নির্বাচন যে একটা ধারণা ছিল, বেশিরভাগ বিষয়ই তার দ্বারা প্রভাবিত হতো। এখন দেখা গেল কি, যে গবেষণার ক্ষেত্রে, যে প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রে, যে তার বুদ্ধির ক্ষেত্রে, তার যে শারীরিক যে দক্ষতা, শারীরিক আকৃতি বা মস্তিষ্কের আকৃতি, এই আকৃতির উপরে নির্ভর করত তার বুদ্ধিমত্তাটা কেমন হবে। গ্যালটনের মতে কিছু লোক জন্মগ্রহণ করত নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন মানসিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, আবার কিছু মানুষ জন্মগ্রহণ করে উচ্চ মানসিক ক্ষমতা নিয়ে, আর অধিকাংশ মানুষই সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এটা গ্যালটনের একটা সিদ্ধান্ত ছিল, একটা মতবাদ ছিল। তো গ্যালটন অবশ্য বুদ্ধিকে পরিমাপ করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তিনি একটা
প্রকল্প নিয়েছেন হাতে, যে প্রতিক্রিয়াকাল স্নায়ুতন্ত্রের যোগ্যতার সাথে সম্পর্কিত। অর্থাৎ যে কোনো বিষয় বা ঘটনার ক্ষেত্রে যে ব্যক্তির প্রতিক্রিয়াকালটা কম হবে তারা হবে বেশি বুদ্ধিমান, এবং যাদের প্রতিক্রিয়াকাল বেশি হবে তারা হবে কম বুদ্ধিমান। এক্ষেত্রেও তিনি এই যে মানসিক ক্ষমতা পরিমাপ করার ক্ষেত্রে যে অভিজ্ঞতা তৈরি করেছিলেন, এটি তার অবদান ছিল। 1884 সালে লন্ডনের একটি আন্তর্জাতিক মেলায় গ্যালটন একটা অভিজ্ঞান গবেষণাগার স্থাপন করেন। এই গবেষণাগারে স্থাপন করার সময় তিনি 9000 লোকের উপর এই অভিজ্ঞতা পরিচালনা করেন। তবে এখানে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। যে শারীরিক দক্ষতা, শারীরিক আকৃতি বা যোগ্যতা বা জৈবিক আকৃতির সাথে যে বুদ্ধিমত্তা বা মানসিক ক্ষমতার একটা যে যোগসূত্র রয়েছে, এটা দেখাতে তিনি কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। তো যাই হোক, তারপরেও বিংশ শতাব্দীর প্রথম দিকে বেশিরভাগ মনোবিজ্ঞানী গ্যালটনের মেন্টাল টেস্টিং সম্পর্কিত ধারণার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু তার যুক্তিযুক্ত চিন্তাধারা মানসিক পরীক্ষা আন্দোলনে দারুণভাবে প্রভাব বিস্তার করেছে। সত্য হোক বা ভুলই হোক, যাই হোক না কেন, মনোবৈজ্ঞানিক মতবাদ এবং পদ্ধতির বা গবেষণার ক্ষেত্রে বা মনোবিজ্ঞানের বিভিন্ন রকমের গবেষণার ক্ষেত্রে, বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে, মানসিক দক্ষতা যোগ্যতার ক্ষেত্রে যে গবেষণা তিনি করে গেছেন, তার একজন অসাধারণ অগ্রদূত হিসাবে তিনি সকলের কাছে স্মরণীয়, বরণীয় হয়ে থাকবেন। তো যাই হোক, আমরা বুদ্ধি এবং বুদ্ধির যে ঐতিহাসিক পর্যালোচনা বা প্রকৃতি, এ বিষয় নিয়ে তোমাদের সামনে কিছু কথা বললাম। অবশ্যই তোমরা এখান থেকে কিছু উপকৃত হবে আমি মনে করি। তো আজ আর অতিরিক্ত তোমাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আর কিছু বলতে চাই না। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে তোমাদের সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।